একেবারে ভেঙে গিয়েছে, একটা জায়গাতে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ফ্র্যাকচার না, এটা ডিরেক্ট ভেঙেছে। ও ডক্টর খায়রুল আনাম চৌধুরী স্যারকে ওকে দেখানো হয়েছিল। ওর জন্ডিসের পরিমাণ বেশি থাকাতে, বিলিরুবিন বেশি থাকাতে উনি অ্যাডভাইস করেন যে ইমার্জেন্সি ভিত্তিতে ওকে যেন অ্যাডমিট করা হয় এবং ফটোথেরাপির ব্যবস্থা করা হয়। তো ওনাকে বাবুর রিপোর্টটা দেখাই আমি বেলা 11টা, 11:30টার দিকে, এবং আমরা কাল বিলম্ব না করে 3:30টার মধ্যে হসপিটালে চলে যাই। পরবর্তীতে ওকে অ্যাডমিট করার পর যখন নিউনেটাল ওয়ার্ডে নিয়ে যাই, ওখানে ডিউটি ডাক্তার যিনি ছিলেন তিনি আমাদেরকে বিস্তারিত বলেন যে ওখানে নিউনেটাল ওয়ার্ডে বাচ্চার সাথে আসলে কেউ থাকতে পারবে না, শুধু বাচ্চা একাই ওখানে থাকবে। শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর সময় বাচ্চার মা তাকে গিয়ে ব্রেস্ট ফিড করে আসবে, 10 মিনিট 15 মিনিট যে সময়টা লাগে। এছাড়া বাকি সময়টা বাবু একাই থাকবে, কন্টিনিউয়াসলি ফটোথেরাপির মধ্যে থাকবে। আর প্রতিবার যেন ব্রেস্ট ফিডিং করার সময় তাকে ফটোথেরাপির বাইরে না আনতে হয়, সে যেন কন্টিনিউয়াসলি ফটোথেরাপিটা পায়। এই জন্য বারবার ব্রেস্ট ফিডিং না করে কিছু সময় ব্রেস্ট পাম্প করে ফিডারে দিয়ে আসলে তারা ড্রপারের মাধ্যমে খাইয়ে নিবে। এতে বাচ্চা দ্রুত রিকভার করবে। আর রাত 12টার পর, লাস্ট রাত 12টায় বাবুকে খাওয়ানো যাবে। 12টা থেকে সকাল 7টার মধ্যে আর কেউ ওই রুমে যেতে পারবে না। তাকে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসতে হবে, তারাই তাকে খাইয়ে নেবে বাচ্চাকে। ওর ডান হাতটা, হ্যাঁ, ডান হাতটা এই যে দেখা যাচ্ছে, আমরা clear দেখতে পাচ্ছি, একেবারে ভেঙে গিয়েছে, একটা জায়গাতে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। এটা ফ্র্যাকচার না, এটা ডিরেক্ট ভেঙেছে। তো বাবুকে ব্রেস্ট ফিড করাচ্ছে, তো আমি একটু পরে নিয়ে আসতেছি ওকে। তো ওখানে ডক্টর বলেন যে রাত 12টার সময় লাস্ট মা দুধ খাইয়ে আসবে আর ব্রেস্ট পাম্প করে দিয়ে আসবে, এবং বাচ্চা 12টা থেকে 7টা পর্যন্ত পাম্প করা দুধটাই খাবে। তো আমরা 4টার সময় ভর্তি করার পর ওর মা একবার ব্রেস্ট ফিড করে, এরপর 6টার সময় একবার ব্রেস্ট ফিড করে এবং পাম্প করে দিয়ে আসে। ওইটাই তারা 8টা এবং 10টায় খাওয়ায়। 12টার সময় আবার যায় ব্রেস্ট ফিড করায়। স্বাভাবিকভাবে বাচ্চা খেয়েছে, স্বাভাবিক ছিল। এরপর তাকে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসে। এবং 12টার পর যেহেতু যাওয়া যাবে না, আমরা কেবিন নিয়েছিলাম, সেই কেবিনে আমরা থাকি। তো সকাল 7টার সময় নার্স এসে ডাক দেয় যে বাচ্চাকে খাওয়াতে হবে। ও যায়। যাওয়ার পর বাচ্চাকে দেখে যে বাচ্চা ঘুমাচ্ছে, কোনোভাবেই সে মুখ খুলতেছে না, সে ব্রেস্ট ফিড করতে চাচ্ছে না, এবং তার কোনো মুভমেন্ট নাই। তাকে পায়ে সুড়সুড়ি দিয়ে অনেকভাবে জাগানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে উঠতেছে না। তো তার মা ভাবলো যে হয়তো ফটোথেরাপি দিলে বাচ্চারা একটু অস্বস্তি থাকে, সারা রাত হয়তো কান্নাকাটি করছে, যার কারণে এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, হয়তো বা খাচ্ছে না। তো নার্স তাকে বলে যে আপনি চলে যান, ও যখন উঠবে তখন আমরা আপনাকে ডেকে নিবো, তখন খাওয়াই। তো ও কেবিনে চলে এসে ব্রেস্ট পাম্প করে দিয়ে আসে, কারণ ও মুখ না খুললেও ড্রপার দিয়ে যেন নার্স ওকে খাওয়াতে পারে। তো পাম্প করে আবার দিয়ে আসে 7:30টার সময়। 7:30টার সময় যখন দিয়ে আসে, ওই দুধটাই তারা বলে যে তারা 8টা 9টা 10টার দিকে এই সময়টাতে খাওয়াইছে। আসলে আদৌ খাওয়াইছে কিনা আমাদের জানা নেই। তো ওর রিপোর্ট আসে 10টার সময়। রিপোর্ট আসার পর ডক্টর আমাদের ডেকে নিয়ে জানান যে ওর বিলিরুবিন 12 পয়েন্ট সামথিং আসছে, তো ওকে ডিসচার্জ করে দেওয়া হবে, আমরা যেন বিল ক্লিয়ার করে আসি। তো আমরা বিল ক্লিয়ার করে 11টার সময় বাচ্চাকে যখন রিসিভ করি, তখন ও তো কাঁথা দিয়ে মোড়ানো ছিল এবং স্বভাবতই আগের মতোই ঘুমাচ্ছিল। তো ডক্টর নার্স বলে যে ওর ডান হাতে ক্যানোলা করানো আছে, এই হাতটা যেন সাবধানতার সাথে আমরা ধরি, কারণ এটা টাচ করলে বা নাড়াচাড়া করলে ও ব্যথা পাবে। তো এই জায়গাটাতে আমি একটু শেষ করি। তো ব্যথা পেলে তো স্বাভাবিকভাবে আমরা ওই হাতটা কম টাচ করবো। আমরা দেখতেই পাচ্ছিলাম যে কয়েক জায়গায় ট্রাই করছে, সুইটি ফোড়ানো হচ্ছে, তো এটা ব্যথা পাওয়াটাই স্বাভাবিক। তো আমরা খুব কেয়ারফুলি ওই কাঁথা দিয়ে মোড়ানো বাচ্চাটাকে নিয়ে আসি বাসায়। ডেল্টা হসপিটাল থেকে আমার এখানে বাসার দূরত্ব হচ্ছে 15 মিনিটের রাস্তা, রিক্সায় যদি আসি। পরবর্তীতে আমরা পপুলার থেকে ডক্টর আশফাকুর রহমানের মাধ্যমে এই ট্রিটমেন্টটা নিয়েছি আর কি। পরবর্তীতে 11টার সময় ওকে যখন ওইভাবে র্যাপিং করে কাঁথা দিয়ে মোড়ানো, আমরা খুব সাবধানে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর ওখান থেকে রিসিভ করার পর থেকে বাসায় আসা পর্যন্ত আমি বাবুর পাশে ছিলাম। ওর মা জামা কাপড় চেঞ্জ করে এসে বাবুর পাশে বসে ওকে খাওয়ানোর চেষ্টা করে। যখন খাওয়ানোর চেষ্টা করে ও কিছুতেই খাচ্ছিল না, ওই যে ঘুমাচ্ছিল, ও মুখও খুলতেছে না, অনেক ট্রাই করে। তো ওর হাতটা টাচ করলেই ও কান্না করতেছিল। তো ওর মা আর হাত টাচ করে নাই। 10 মিনিট পর বাবু যখন টয়লেট করে, তখন ওর মা টয়লেটটা পরিষ্কার করার জন্য কাঁথাটা সরায়। যখন ওর হাতটা ধরে, তখন ও চিৎকার করে কান্না করে উঠে, এবং এই হাতটা, ডান হাতের একটু দেখাইন, এই এই পাশটা যেখানে দেখতেছেন কনুইয়ের উপরে, এখানে ওর হচ্ছে মাসলটা একটু দেবে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানে একটা ভাঁজ করতেছে, যেটা পড়ার কথা না স্বাভাবিক অবস্থায়। তো সে সাথে সাথে আমাকে দেখায়। আমি তো বুঝি নাই যে এটা ভাঙা থাকতে পারে, আমিও ধরি, এবং সে চিৎকার করে কান্না করে উঠে, এবং কান্নার পরিমাণটা এত বেশি ছিল যে ওর চোখে মুখে শরীর দিয়ে কান্না করতেছিল। তো সাথে সাথে আমরা আবার হাতটা সোজা করে ফেলি, এবং আমি বুঝতে পারি পাশের হাতটাও ধরি, ওইটাও ধরি, বুঝতে পারতেছি এই জায়গাটা তুলতুলে হয়ে আছে, এটা নরম, ভেঙে গেছে, মাথা কাজ করতেছিল না। ইনস্ট্যান্ট তাদের ওখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সরাসরি নিউনেটাল ওয়ার্ডেই নেই, ডাক্তারকে বলি। তাদের ওখানে বলতো ডেল্টাতে নেই। আমরা ওখান থেকে 11টায় ডিসচার্জ হয়ে আসি। আমরা 12টা 4-5-এর দিকে আবার ডেল্টাতেই থাকি, ডিরেক্ট ওখানে যাই।
যাওয়ার পর ওনাদের যে ডিউটি ডক্টর ছিলেন ওকে ডিসচার্জের সময় উনিই ছিলেন। ওনাকে দেখাই যে ওর তো হাত ভাঙা। তো উনি আমাদেরকে বলতেছে যে সেই ডক্টরের নাম কি? আসলে ওনার নামটা আমি সঠিক বলতে পারতেছি না। হ্যাঁ, ওই মুহূর্তে আমি ডিউটি ডক্টর চেঞ্জ হন, ওকে যখন অ্যাডমিট করছি তখন একজন ছিলেন ভদ্রলোক, আবার যখন ডিসচার্জ তখন আরেকজন ছিলেন। তো ওনাকে দেখাই উনি বলে যে এটা তো হওয়ার কথা না, আমি তোকে চেক করে দিয়েছি। তো আমি বললাম যে দেখেন, আপনি অবশ্যই বাচ্চাকে চেক করে দিতেই পারেন, আমি বলতেছি না যেটা আপনিই করেছেন। আর আপনি যখন চেক করবেন তখন হয়তো বা ওর বিলিরুবিন কেমন আছে সেটা চেক করেছেন, ওর টেম্পারেচার চেক করেছেন, ওর হাত পা চেক করেছেন। হ্যাঁ, তো ওর হাড় ভাঙা থাকতে পারে, এই জিনিস আপনার মাথায় নাও থাকতে পারে, এটা অন্য কারো দ্বারাও হতে পারে। হ্যাঁ, বাট এখানে হয়েছে এটা কনফার্ম। তো ওনারা বললো যে না, আমাদের এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিছু না বলে ভিতরে চলে গেল, ভিতরে গিয়ে সিনিয়র কারোর সাথে কনসাল্ট। যে অনেক চেষ্টা করে অল্প একটু খাওয়ার খাইতে, খাওয়ার পর আস্তে আস্তে পরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর খাওয়ার পরে তখন আমরা আবার ওই যে হাতের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। ওখান থেকে রাত 10টার পর আইসা ও স্বাভাবিক হয়েছে। এত বড় একটা ব্যথা পাওয়ার পর যে বাচ্চা যেভাবে কান্না করার কথা, সারাক্ষণ ওইভাবে কান্না করে না, শুধুমাত্র হাতটা মুভ করলে, ধরলে, নাড়ালে তখনই ও কান্না করতে, এছাড়া কান্না করে না। ঘুমের কোনো আচ্ছা, এটা আমরা সন্দেহ করতেছি। এটা বিভিন্ন টেস্ট করলে জানা যায়, আমি জানি। বাট আসলে ওই মুহূর্তটাতে এত ছোট বাচ্চার আমরা যে হসপিটাল কর্তৃপক্ষকেই ধরবো এই জন্য আমাদের বিভিন্ন টেস্ট করে রাখতে হবে, এই জিনিস আসলে মাথায় আসে নাই। আমাদের মাথায় আসছে প্রথমে ও ট্রিটমেন্ট করি, পরবর্তীতে যতক্ষণে এইটা মনে হয়েছে যে ওকে তো সিডেটিভ দিয়ে রাখা হয়েছে যার কারণে ও কান্না করে না, এখন কিন্তু স্বাভাবিক। এখন কিন্তু ওই টেস্টটা আমি করলে চাইলেও ব্লাডে আসবে না, কারণ অলরেডি 48 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি তো ফেসবুকে ঘটনাটা শেয়ার করি। আর ডেল্টা কর্তৃপক্ষ আমাকে গতকালকে সকালে ফোন করে অ্যাডমিন থেকে, যে ওনাদের ডিরেক্টর আমার সাথে কথা বলবেন। পর আমি দুপুর 3টায় ওখানে যাই, 3টায় যাই, ওদেরকে নিয়ে যাই। 3টায় যাওয়ার পর উনি আমাকে বক্তব্যটা শুনতে চান। হ্যাঁ, তো আমি টোটালটা বলি এবং জানতে চাই যে এই ব্যাপারে আপনারা কি স্টেপ গ্রহণ করছেন বা কি বক্তব্য। তো উনি বলছে আমি তো শুনলাম আপনার কাছ থেকে, এখন আমরা এখন স্টেপ নিব। তো উনি বলেন যে আমাদের এখানকার সকল ডাক্তার সবাই খুব দক্ষ। হ্যাঁ, এখানে এই ধরনের ভুল হওয়ার কথা না। তো ওনারা তদন্ত করে আমাকে জানাবেন। তো আমি একটাই দাবি করি যে তদন্তের তো কিছু নাই, এটা সিম্পল জিনিস যে আপনার টোটাল হসপিটাল প্রেমিসিসে সিসিটিভি আছে। নিউনেটাল ওয়ার্ডের যে সিসিটিভি ফুটেজটা আছে ওইটা দেখলেই কিন্তু বের হয়ে আসবে যে ঘটনাটা কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, আমার বাচ্চার কি ধরনের ট্রিটমেন্ট দরকার। আমি ক্লিয়ার হয়ে যাই এবং দোষীকে। আহ, পরবর্তী উনি বলেন যে ওনাদের ওই ওয়ার্ডে কোনো সিসিটিভি ফুটেজ নাই। আমি আপনার আন্ডারে এই জন্যই ভর্তি করেছি, বাট অ্যাজ এ ডক্টর আপনি কিন্তু 16 ঘন্টা ওর সাথে থাকবেন না। অ্যাজ এ ডিউটি ডক্টর কিন্তু সারাক্ষণ ওর সাথে থাকবে না, ওনার রুমে উনি থাকবে, প্রয়োজন হলে উনি যাবে। তাহলে বাচ্চা থাকবে নার্সের কাছে, আয়ার কাছে, বুয়ার কাছে, যে ওকে নার্সিং করবে। তো আমার এই বাচ্চা আমি ওদের কাছে যে রেখে আসতেছি, ওরা কি আদৌ ট্রিটমেন্ট করতেছে, ওরা কি ড্রপার দিয়ে ওকে খাওয়াচ্ছে, ওকে কি টেক কেয়ার ঠিক মতো করতেছে, এই জিনিসটা যে আপনারা মনিটরিং করবেন। তার কাজের ধরন কেমন, তারা কি মোবাইল দেখে বসে বসে নাকি কি করে, এটা আপনারা কিভাবে মেনটেন করেন। উনি এটা হেসে উড়াই দিতে। হ্যাঁ, উনি এটার কোনো যথার্থ কোনো সদুত্তর দিতে পারেন। হ্যাঁ, যদি সেটা আমার ধারণা যে ওনারা ঘটনাটা, এটা একটা সিম্পল জিনিস নেই, সিসিটিভি ফুটেজ দেখলে বের হয়ে আসে, ওনারা প্রমাণটা হাইড করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা আমার ধারণা। আর যদি সেটা আদৌ না থাকে সেটাও হবে হচ্ছে ওনাদের চরম গাফিলতি। কারণ এইরকম চাইল্ড কেয়ারের যে ইনস্টিটিউট, সেখানে এই ধরনের জিনিস যদি না থাকে তাহলে সেটা আসলে বাচ্চাদের চিকিৎসা বা ট্রিটমেন্ট করার মতো ভালো পরিবেশ ওখানে নাই, এবং তাদের সেটা করা উচিত না, তাদের এই লাইসেন্সি ক্যান্সেল করা উচিত। তো ওইভাবে আসলে সময় দেওয়ার মতো কেউ নাই, যার কারণে আমাকে সময় দিতে হচ্ছে। তো আমি ওনাদেরকে জানাই, আপনাদের যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে, আমি সব ডিটেলস বলে আসছি ওনাদেরকে। ওই ওয়ার্ডে কিন্তু বাচ্চা আমার একটাই ছিল, আর কোনো বাচ্চা ছিল না। আচ্ছা, এটা একটু আমি বলি, যেহেতু ঈদের পর পরই ওনাদের হসপিটাল তো মাত্র তখন স্টার্ট হয়, ঈদের পরের ছুটিতে হসপিটাল ফাঁকাই ছিল। তো ওকে অ্যাডমিট করার সময় ওই ওয়ার্ডে অন্য কোনো পেশেন্টও ছিল না, অনলি ও একাই, অ্যাট দ্যাট টাইম ও একাই ছিল। আচ্ছা, আর পরবর্তীতে ওনারা আজকে সকালে ফোন করে যখন, তখন আমি বলি যে আমি আসলে এখন বারবার যেতে পারবো না আপনাদের ওখানে, যদি আপনাদের কোনো বক্তব্য আমার প্রয়োজন হয় আপনি আমার বাসা খুব কাছে আসেন, আমি আপনাদের সাথে কথা বলছি তদন্ত কমিটির সাথে। আর তদন্ত কমিটি তো আসলে তদন্ত করার কিছুই নেই, তদন্তটা একটাই, সেটা হচ্ছে আমার সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজ হলে জিনিসটার সহজেই প্রমাণ হয়ে যাবে যে এই ঘটনাটা কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে। ওনাদেরও একই বক্তব্য যে সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা যদি না থাকে এটা কমপ্লিটলি হসপিটালের একটা গাফিলতি, এবং তাদের দ্রুত অবশ্যই এমন ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন আজকে আমার বাচ্চার সাথে যেটা ঘটে গেছে সেটা তো আমি চাইলেও রিভার্স করতে পারবো না। বাট ইন ফিউচারে বাংলাদেশের কোনো হসপিটাল থেকে এই ধরনের গাফিলতির কারণে যেন আমাদের মতো ভুক্তভোগী কেউ না হয়, এটা এনশিওর করা আপনাদের সাংবাদিকদের কাছে বা স্বাস্থ্য উপদেষ্টার কাছে, প্রশাসনের কাছে, এটাই আমার আসলে একমাত্র দাবি এই মুহূর্তে। এবং আপনাদের কাছে অনুরোধ, সবাই আমার বাচ্চার দ্রুত রিকভারির জন্য দোয়া করবেন।